আপনারা শুনছেন ট্রাই ক্রিয়েশন প্রেজেন্টেড বাই বাংলা সাহিত্যের গল্পের আসর। বিভিন্ন ধরনের কবিতা, গল্প, ভিডিও দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল বাংলা সাহিত্যের গল্পের আসর। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন শ্রোতা বন্ধুরা আমাদের প্রচেষ্টা কেমন লাগলো আপনাদের। আপনাদের মূল্যবান একটি সাবস্ক্রাইব ও একটি মূল্যবান কমেন্ট আমাদের অনুপ্রাণিত করবে চ্যানেলটিকে আরো ভালো করার জন্য। শুরু হচ্ছে লেখক অজয় রায়ের লেখা শেষ খেলা। গভীর নিশুতি রাত, কাছাকাছি কোনো বাড়ির দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে দুটো বাজল। হরিহরবাবুর চোখের সামনে থেকে বইটা টেবিলের ওপর নামিয়ে রেখে ক্লান্তভাবে মাথাটা চেয়ারের গায়ে হেলিয়ে দিলেন। কিছুটা একটুক্ষণ চোখ বুজে থাকলেন, তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে পায়চারি করতে লাগলেন। তার হাত দুটি পিছনে মুষ্টিবদ্ধ, লম্বা রোগা দেহটি সামনে ঝুঁকে পড়েছে, বড় বড় চোখে অন্যমনস্ক দৃষ্টি। কপালের গাঢ় ভাঁজগুলিতে গভীর চিন্তার ছাপ। ঘরটির মধ্যে পদচারণের স্থান অবশ্য বেশি নেই। তিনি কয়েক পা এগোচ্ছেন, আবার ফিরে আসছেন, মাঝে মাঝে বিড়বিড় করছেন, আর 2-3 মাস, মাত্র 2-3 মাস, পাকরাশি দেখে নিও। আমি প্রমাণ করে দেব হরিহর দাস আজে বাজে লোক নয়। একবার তিনি ঘরের মাঝে দাঁড়িয়ে এলোমেলো কাঁচা পাকা চুলগুলির মধ্যে দিয়ে আঙুল চালাতে চালাতে চারপাশে চোখ বোলালেন। একটা তৃপ্তির হাসি ফুটে উঠল তার মুখে। আবার গিয়ে চেয়ারে বসে বইটি খুলে ধরলেন। ঘরের মধ্যে একটি তক্তপোষ, দুটি টেবিল আর কয়েকটি চেয়ার। খাট, টেবিল ও মেঝের ওপর নানান রকমের বিচিত্র জিনিসপত্র সাজানো রয়েছে। নানা আকারের তাস, রং বেরঙের কাপড়ের টুকরো, অদ্ভুত কিছু যন্ত্রপাতি, অনেকগুলো শিশি বোতলের বাক্স ইত্যাদি সব আছে। সাধারণ লোক এসব বস্তু যে কি কাজে লাগাতে পারে ভেবে পাবে না, কিন্তু হরিহর বাবুর কাছে প্রতিটি জিনিসই মহামূল্যবান। এসব হচ্ছে তার জাদুবিদ্যার হাতিয়ার, যার আগামী ইন্দ্রজাল প্রদর্শনীর উপকরণ। আর যে বইটি তিনি পড়ছেন সেটি জাদুবিদ্যার এক দুষ্প্রাপ্য বই। বছর খানেক হলো হরিহরবাবু কলকাতা শহরের উপকণ্ঠে একটি একতলা বাড়ির এই ঘরখানির মধ্যে প্রায় আত্মগোপন করে রয়েছেন। দিন ও রাতের অধিকাংশ সময় তার কাটে এই ঘরের চার দেওয়ালের গণ্ডির মধ্যে। তিনি কেবল পড়ছেন, ভাবছেন আর পরীক্ষা করছেন। ঘন্টার পর ঘন্টা নিরলস অধ্যাবসায় সহকারের অভ্যাস করছেন কঠিন সব ম্যাজিক। মাঝে মাঝে আসে বঙ্কু ও বিপিন, এরা দুজন তার সহকারী। তাদের নিয়ে নানা রকম খেলার কলা কৌশল অভ্যেস করেন। কখনো কখনো বড় ক্লান্তি বোধ হয় তার, অবসাদে জড়িয়ে আসে সারা দেহ। চোখ দুটো জ্বালা করে, মাথাটা কেমন হালকা ঠেকে। কিন্তু একটু পরেই তিনি সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলে উঠে পড়েন, দৃঢ় প্রতিজ্ঞায় মনকে শক্ত করেন, আবার ডুব দেন ইন্দ্রজালের রাজ্যে। এক কাপ কড়া চা খেয়ে নেন, তারপর শুরু হয় পড়া, ভাবা আর পরীক্ষা নিরীক্ষা। কিসের প্রতিজ্ঞা? কেন হরিহরবাবু এই কঠিন পরিশ্রম করে চলেছেন? কারণটা জানতে হলে প্রায় 1 বছর পিছিয়ে যাওয়া দরকার। শ্যামবাজার 5 মাথার মোড়ে হরিহরবাবুর সঙ্গে হঠাৎ তার এক রিপোর্টার বন্ধুর দেখা হয়ে গিয়েছিল। রিপোর্টার বলেছিলেন, হরিহর, শুনেছ খবরটা? প্রফেসর নবুজি আসছেন।
চমকে উঠেছিলেন হরিহর। নগুচি? পৃথিবী বিখ্যাত ম্যাজিশিয়ান প্রফেসর নগুচি? আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করেছিলেন। কবে? পরশু সোমবার। মাত্র একদিনের জন্য কলকাতায় থাকবেন। কোথায় উঠবেন? কি করে দেখা করা যায়? প্রশ্নগুলো করার আগেই রিপোর্টার একটা বাস লক্ষ্য করে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। প্রফেসর নগুচির আগমন সংবাদ রবিবার খবরের কাগজেও বেরিয়েছিল। তবে পুরো একদিন নয়, মাত্র কয়েক ঘন্টা নাকি তিনি কলকাতায় কাটাবেন। দুপুরে নামবেন, আবার রাত্রে প্লেনে চড়বেন। পাকরাশি নগুচির সম্মানে সোমবার বিকেলবেলা তার নিজের বাড়িতে এক সভার আয়োজন করছেন। সোমবার দুপুর অবধি হরিহরবাবু নগুচির সম্বর্ধনা সভায় যাবার নিমন্ত্রণ আশা করছিলেন। হয়তো কার্ড আসবে, কিংবা হয়তো কেউ এসে ডাকবে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল নামতে তিনি হতাশ হয়ে পড়লেন। পাকরাশির বাড়ি না হয়ে কলকাতার অন্য যে কোনো জায়গায় তিনি নগুচির দেখা পেতে ছুটে যেতেন। সভা আলিপুর জেলে বা গভর্নরের প্রাসাদে হলেও ঢোকবার চেষ্টা করতেন। কিন্তু পাকরাশির বাড়ি বিনা নিমন্ত্রণে হাজির হতে তার কিছুতেই আর পা উঠল না। নগুচি চলে যাওয়ার কয়েকদিন পর হরিহরবাবুর সঙ্গে সেই রিপোর্টার বন্ধুর আবার দেখা। হরিহরবাবু দুঃখ করে বললেন, সেদিন নগুচির পার্টিতে আর যাওয়া হলো না। কি করব ভাই, নিমন্ত্রণ পেলাম না। খুব ইচ্ছা ছিল একবার আলাপ করি। রিপোর্টার একটু ক্রুদ্ধ স্বরে বললেন, আমি পাকরাশিকে বলেছিলাম তোমার কথা, তোমার আসার ইচ্ছা আছে। তা বললো কিনা আজে বাজে লোক ডেকে আর ভিড় বাড়াতে চাই না। আমার জায়গা কম, কেবল কিছু ইম্পর্টেন্ট লোককে নেমন্তন্ন করব। কি সব ইম্পর্টেন্ট লোক দেখলাম তো, বেশিরভাগ হোমরা চোমরা সরকারি চাকুরে, ফিল্ম স্টার আর কাগজের লোক। কয়েকজন মাত্র ম্যাজিশিয়ান ছিলেন। অপমানটা সপাং করে যেন আঘাত করলো হরিহরবাবুকে। আজে বাজে লোক? তিনি হলেন আজে বাজে লোক? পাকরাশি এইরকম মন্তব্য করলো তার সম্বন্ধে? এখন জাদু জগতে পি পাকরাশি এক বিখ্যাত নাম, আর হরিহর দাস এর নাম কটা লোকই বা জানে। কিন্তু অন্য কেউ না জানুক, প্রকাশ পাকরাশির হরিহরবাবুর গুণের পরিচয় না জানার কথা নয়। কারণ দুজন যৌবনকালে এই একই নেশায় মত্ত হয়ে ঘুরে বেরিয়েছেন। তখন বন্ধুত্ব ছিল তাদের, নানা জায়গায় দুজনে ছুটে গেছেন নতুন নতুন জাদুর খেলা শেখাবার আশায়। জাদুবিদ্যায় হরিহরবাবুর স্বাভাবিক দক্ষতা ছিল। দুরূহ কৌশলগুলি তিনি অনায়াসে শিখে ফেলতেন। পাকরাশির কিন্তু সেসব খেলা আয়ত্ত করতে অনেক বেশি সময় লাগত। অবশ্য ভাগ্য বিড়ম্বনায় হরিহরবাবু তেমন নাম করতে পারলেন না। তার উদ্যমের অভাব ছিল অর্থের। পাকরাশি ছিল বেজায় কইয়ে বলিয়ে, ব্যবসা বুদ্ধিতে প্রখর। সে দিনে দিনে নাম করতে লাগলো। দলবল নিয়ে কয়েকবার বিদেশেও ঘুরে এলো। খবরের কাগজের কল্যাণে তার খ্যাতি ছড়িয়ে পড়ল চারিদিকে। হরিহরবাবু অল্পেই সন্তুষ্ট রইলেন। পিতৃদত্ত ছোট্ট একখানি কাপড়ের দোকান চালানো এবং সুযোগসম্মত স্কুল, কলেজ, মেলা বা বিয়ে বাড়িতে ছোটখাটো শো দেখাতেন। ব্যাস, অনেক পয়সা খরচ করে বড় স্টেজ ভাড়া নিয়ে বিপুল সমারোহ জাদুবিদ্যা প্রদর্শনীর সাহস তার কোনোদিনই কুলোল না। অথচ পাকরাশি নাম করা রঙ্গমঞ্চে প্রচুর আড়ম্বরের যেসব খেলা দেখাতো, তার কোনোটাই হরিহরবাবুর অজানা নয়। তাছাড়া লাজুক স্বভাব হরিহর বরং পছন্দ করতেন সূক্ষ্ম কৌশলের খেলা। সেসব ম্যাজিকের জাঁকজমক
কম, কিন্তু অতি কঠিন। যৌবনে হরিহরবাবুর কাছে বারবার পরাজয়ের স্মৃতি বোধহয় পাকরাশি ভুলতে পারেনি। নাম হবার পর সে হরিহরকে অবজ্ঞা করেছে, এড়িয়ে চলেছে, কিন্তু একজন বাইরের লোকের কাছে সে এমন ভাবে তাকে ছোট করবে, এমন তাচ্ছিল্যের সাথে তার সম্বন্ধে কথা বলবে, হরিহরবাবু ভাবতেও পারেন। সঙ্গে সঙ্গে এক কঠোর প্রতিজ্ঞা করেছিলেন হরিহরবাবু। চোখে আঙুল দিয়ে তিনি পাকরাশিকে দেখিয়ে দেবেন হরিহর দাস আজে বাজে লোক নয়। তারপর থেকেই আরম্ভ হয়েছে তার এই সাধনা। বঙ্কুকে তার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। বঙ্কু হরিহরবাবুর এক পরম ভক্ত, দরকার মতো তার সহকারী রূপে কাজ করে। বঙ্কু তাকে স্যার বলে ডাকে, কেন বলে কেউ জানে না। বঙ্কু শুনেই নাচতে আরম্ভ করেছিল। দারুণ হবে স্যার, টেরিফিক। আমি তো আপনাকে কতদিন বলেছি নাম করা স্টেজ ভাড়া নিয়ে জমকালো শো দিন, দেখবেন একদিন ফেমাস হয়ে যাবেন। আপনি এত বড় ট্যালেন্ট স্যার, কটা লোক জানে। বঙ্কু একটা কাঁচা কাজ করে ফেলেছিল। আনন্দের চোটে পাকরাশির এক সহকারীকে বলে ফেলেছিল, জানিস স্যার এবার বড় শো দিচ্ছেন, রঙ্গম ভাড়া করে পুরো 2.5 ঘন্টার খেলা। পাকরাশির সহকারী ঠোঁট বেঁকিয়ে বলেছিল, তাই নাকি? রঙ্গমে শো দেবেন? কিন্তু 2.5 ঘন্টা ধরে তো স্যারের ওই বিয়ে বাড়ি মার্কার তাস আর দেশলাই কাঠির খেলা দেখে পাবলিক খেপে না যায়। সাবধানে থাকিস, বুঝলি? বঙ্কু রেগে বলেছিল, মোটেও না, দারুণ সব খেলা থাকবে, যেমন পাকরাশি বাবু দেখান। কতগুলো আবার নতুন ম্যাজিক তৈরি করেছেন স্যার, সেগুলো ইদানিং কলকাতায় কেউ দেখায়নি, জানিস? কথাটা পাকরাশির কানেও গিয়েছিল। পাকরাশি হেসে বলেছিলেন, বটে, নতুন ম্যাজিক, বেশ ঠিক আছে। হরিহর যা যা নতুন দেখাবি আমি 2 মাস পরে শো দিয়ে সেসব দেখিয়ে দেবো। তাহলেই তো খেলাগুলো পুরনো হয়ে যাবে, নতুন থাকবে না। কি বল? পাকরাশি সাকরেতরা হো হো করে হেসে উঠেছিল তার রসিকতায়। পাকরাশির মন্তব্য বঙ্কুর মাধ্যমে হরিহরবাবুর কাছে পৌঁছতে দেরি হয়নি। শুনে হরিহরবাবুর বড় বড় চোখ দুটি জ্বলে উঠেছিল। দাঁতের দাঁত চেপে বলেছিলেন, দেখা যাক কতদিন লাগে, 2 মাস না 2 বছর। সাধ্যের অতিরিক্ত ব্যয় করলেন হরিহরবাবু। সাজ সরঞ্জাম কেনা, রঙ্গমে 1 সপ্তাহের ভাড়া, নিজের ও সহকারীদের জন্য নতুন পোশাক, তাছাড়া বিজ্ঞাপনের খরচ। সব কটা নাম করা দৈনিক পত্রিকায় কয়েকদিন পর পর ছাপা হলো দাসের ইন্দ্রজাল, অদ্ভুত এবং অলৌকিক, অগ্রিম টিকিট সংগ্রহ করুন। হরিহরবাবুর অন্তরঙ্গরা তাকে খুব উৎসাহ দিতে লাগলেন। প্রথম দিন দর্শক সমাগম ভালো হলো, হাউসফুল। অবশ্য অনেকে এসেছিল কমপ্লিমেন্টারি কার্ড নিয়ে। পাকরাশির কাছেও কমপ্লিমেন্টারি কার্ড পাঠানো হয়েছিল। রঙ্গমঞ্চের সামনে রঙিন পর্দা ক্রমে সরে যেতে লাগলো। বেজে উঠল নেপথ্য সঙ্গীত। উজ্জ্বল আলোয় ভরা স্টেজের ওপর আবির্ভূত হলেন ইন্দ্রজালিক দাস। পরনে সিল্কের সবুজ জোব্বা ও সাদা চুস্ত, মাথায় পেখম তোলা আকাশ নীল পাগড়ি, পায়ে জরির নাগরা। হরিহর দাস লঘু পদে মঞ্চের মধ্যখানে এসে দাঁড়ালেন। মাথা নুইয়ে অভিবাদন জানালেন দর্শকবৃন্দকে। হাত দুটি ছড়িয়ে দিলেন সামনে, আর চোখের নিমিষে যেন শূন্য থেকে হাতের মুঠিতে বন্দি করে আনলেন 2টি সাদা ধবধবে পায়রা। পায়রা দুটি তিনি উড়িয়ে দিলেন।
চটাপট ডানার শব্দ তুলে তারা হলের ভিতর থেকে কয়েক পাক ঘুরে উড়ে কার্নিশে গিয়ে বসল। ব্যাস, আরম্ভ হয়ে গেল খেলা। আশ্চর্য, অকল্পনীয়, একটার পর একটা ম্যাজিক। কি চমৎকার দেখাবার কৌশল, কি অভিনব সব খেলা। দর্শকরা পুরো থ, তাদের যেন পলক পড়ে না। মঞ্চের ওপর যেন এক রূপকথার জগৎ তৈরি হয়েছে। সবাই অবাক হয়ে ভাবছে, কে এই দাস? এতদিন এর নাম শুনিনি তো। বঙ্কু খুব অবাক হয়ে গেছে। সে ফিসফিস করে বলাইকে বলল, স্যার আজকে টপ। আমি তো অনেক দিন ধরে স্যারকে দেখছি, এমন ফর্ম কখনো দেখিনি। আহ, দেখছিস কি মুভমেন্ট, কি ডায়লগ, কেমন হাসি খুশি, স্মার্ট। অথচ দুপুরে ওকে কিরকম নার্ভাস দেখাচ্ছিল বল। স্বভাব লাজুক হরিহর বাবুর মুখে যেন কথার ফুলঝুরি ঝরছে। চতুর হস্ত কৌশলের সঙ্গে সঙ্গে নিপুণ বাক্যস্রোত, কখনো কণ্ঠস্বর গম্ভীর দর্শক রুদ্ধশ্বাস, কখনো তার রসিকতায় সবাই ফেটে পড়ছে হাসিতে। যন্ত্রের মতো সহকারীরা কাজ করে চলেছে। সামনের সারিতে বসেছিলেন পি পাকরাশি, কয়েকজন সাঙ্গ পাঙ্গ সহ। তিনি চেয়ারে আধশোয়া অবস্থায় মৃদু তাচ্ছিলের হাসি মুখে দেখছিলেন তার খেলা। কখনো কখনো সঙ্গীদের বুঝিয়ে দিচ্ছিলেন কোন খেলার কোন কৌশল। দর্শকদের এত ঘন ঘন হাততালি তার মোটেই পছন্দ হচ্ছিল না। সঙ্গীদের বললেন, এসব খেলা তো সবাই দেখায় হে, তবে দেখাচ্ছে মন্দ না। দু একটা নতুন খেলা আছে বটে, তো বেশ তেমন কিছু শক্ত নয়। দেখতে দেখতে 2.5 ঘন্টা কোথা দিয়ে যেন কেটে গেল। হরিহরবাবু নাটকীয়ভাবে ঘোষণা করলেন, এবার তার শেষ খেলা। মাইকে গম গম করে উঠল তার কণ্ঠস্বর। যে জাদুটি এখন আপনাদের সামনে দেখাবো, আমি চ্যালেঞ্জ করছি, শুধু ভারতবর্ষ নয়, দুনিয়ার অন্য কোনো জাদুকর এই খেলাটি দেখাতে পারবেন না। এর গুপ্ত রহস্য জানে শুধু এই ঐন্দ্রজালিক দাস। হরিহর দাস উদ্যত ভঙ্গিতে সারা গৃহের দর্শকদের ওপর একবার চোখ বোলালেন, তারপর সোজা চাইলেন পাকরাশির দিকে, যেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তাকে। পাকরাশির ভ্রু কুঞ্চিত। বঙ্কু ও বলাই একটা বড় কাঠের সিন্দুক ধরাধরি করে এনে স্টেজের মাঝখানে রাখলো। আপনাদের থেকে যে কোনো 5 জন উঠে এসে এই সিন্দুকটা ভালো করে পরীক্ষা করুন। হরিহরবাবু দর্শকদের উদ্দেশ্যে বললেন। পাকরাশির এক সাকরেত প্রথমেই টপ করে উঠে এলো স্টেজে। তারপর আরো 4 জন এলো। তারা সিন্দুকটা খুলে বন্ধ করে ঠুকে টেনে নানাভাবে পরীক্ষা করলো। এবার আপনারা 5 জন ওই কোণে গিয়ে দাঁড়ান, আমি সিন্দুকের মধ্যে ঢুকবো। এরপর আপনারা সিন্দুকের ডালা বন্ধ করে ওই তারাটি লাগাবেন। তারপর চাবি সঙ্গে নিয়ে ফিরে যাবেন নিজেদের আসনে। 8 মিনিট পর ফিরে এসে ডালা খুলে যা দেখবেন সবাইকে তা জানিয়ে দেবেন। বঙ্কু ও বলাই একটা প্রকাণ্ড কালো চাদর নিয়ে স্টেজে ঢুকলো। হরিহরবাবু তাদের হাত নেড়ে ইশারা করলেন, চলে যাও। বঙ্কুরা কেমন থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর চাদর সহ উইংসের পিছনে ফিরে গেল। হরিহরবাবু ধীর পদক্ষেপে এসে সিন্দুকের ভিতর দাঁড়ালেন, তারপর বসলেন, তারপর শুয়ে পড়লেন। এবার বন্ধ করুন সিন্দুক, তিনি নির্দেশ দিলেন। ডালা বন্ধ হলো, তালা লাগালো। চাবি পকেটে করে পাকরাশির সাকরেত অন্যদের সঙ্গে স্টেজ থেকে নেমে গেল।
উজ্জ্বল আলোটা একটু কমে গেল, রহস্যময় নীল আলোয় ভরে গেল মঞ্চ। অবশ্য সবাই বেশ পরিষ্কার দেখতে পাচ্ছিল সিন্দুকটা। নেপথ্যে বেহালার মৃদু করুণ মূর্ছনা। অতগুলো মানুষ একেবারে নিস্তব্ধ। 8 মিনিট পরেই আবার সে 5 জন দর্শক উঠে এলো স্টেজে। তালা খোলা হলো, সিন্দুকের ডালা তুলল, চমকে পড়ে দেখলো তার ভিতর। তারপর কেমন জানি হতভম্বের মতো মুখ চাওয়াচাই করতে লাগলো। কি ব্যাপার মশাই, কি ব্যাপার, কি দেখছেন, কি দেখছেন? চিৎকার উঠল দর্শকদের মধ্য থেকে। 5 জন হাত নেড়ে জানালো, নেই। মানে কি নেই? আবার শোরগোল, নেই, কিছু নেই, নেই, হ্যাঁ কি নেই, কোথায়, কি নেই? নেই, কিছু নেই, কেউ নেই। সিন্দুক খালি, জাদুকর অদৃশ্য। সিন্দুক খাড়া করা হলো, সত্যি তো সিন্দুক ফাঁকা। অতগুলো লোক যেন ভ্যাবাচেকা খেয়ে গেল। মুখে কারোর কথা নেই। পাকরাশি খাড়া হয়ে বসেছেন, মুখ গম্ভীর, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছেন। পাকরাশির সাগরে তখন খটখট করে কাঠের মেঝে ঠুকে ঠুকে পরীক্ষা করছে কোনো গুপ্ত পথ টথ আছে নাকি। গেল কোথা দিয়ে? কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। অহো, 5 জন বোকার মতো মুখ করে স্টেজ থেকে নেমে গেল। দপ করে জ্বলে উঠল উজ্জ্বল বৈদ্যুতিক আলো। হরিহরবাবু এগিয়ে গিয়ে স্টেজের সামনের দিকে দাঁড়ালেন। বিপুল করতালি ও হর্ষধ্বনিতে ফেটে পড়ল রঙ্গমঞ্চ। হরিহরবাবু বারবার মাথা নুইয়ে অভিবাদন গ্রহণ করলেন দর্শকদের। বিদ্রুপ মাখা হাসি মুখে তাকালেন চেয়ারে আড়ষ্ট খাড়া হয়ে বসা পাকরাশির দিকে। পাকরাশি যেন হতবুদ্ধি হয়ে চেয়ে আছেন। হরিহরবাবু হাত জোর করে নমস্কার জানালেন সবাইকে। ধীরে ধীরে এগিয়ে এলো মঞ্চের পর্দা, তাকে আড়াল করে দিল সবার দৃষ্টি থেকে। আরো প্রায় পাক্কা 2 মিনিট ধরে চলল মুগ্ধ বিস্মিত দর্শকদের হাততালি ও উল্লাস। তারপরে হুড়মুড় করে একদল লোক ছুটল স্টেজের দিকে, পর্দার পিছনে। তাদের মধ্যে অনেকেই খবরের কাগজের রিপোর্টার, বাকিরা বন্ধু বান্ধব ও কিছু মুগ্ধ দর্শক। ছবি চাই, দেখতে চাই, কিছু জানতে চাই, আমরা তার সম্বন্ধে জানতে চাই, দেখতে চাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিবাদন জানাতে চাই। বঙ্কু বলাইরা তাড়াতাড়ি স্টেজের উপর থেকে জিনিসপত্র গোছগাছ করে সরাচ্ছিল। সবাই তাদের এসে ধরল। হরিহরবাবু কোথায়? হ্যাঁ, হরিহরবাবু, হরিহরবাবু, হরিহরবাবু কোথায়? হরিহরবাবু কোথায় গেলেন? কি জানি, বোধহয় ভিতরে গেছেন। সবাই ভিতরে ছুটল, কিন্তু কই, কোথাও তো নেই। বঙ্কু বলল, তাহলে স্যার গ্রিন রুমে ঢুকেছেন পোশাক পাল্টাতে। হুম, এই তো দেখছি দরজা বন্ধ। শোয়ের আগে উনি এই ঘরেই রেস্ট নিয়েছেন, পোশাক পরেছেন। না 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 না, ড্রেস বদলানো চলবে না, চলবে না, হ্যাঁ না না, ড্রেস বদলানো চলবে না। রিপোর্টাররা চেঁচালো। ওইভাবেই আমরা ফটো তুলবো। হ্যাঁ, স্যারের সাথে আমরা ওইভাবেই ফটো তুলবো। স্যার দরজা খুলুন, আপনাকে ডাকছে। বঙ্কু ডাকাডাকি শুরু করে দিল। দরজায় কড়াঘাত করতে লাগলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। কি ব্যাপার? বঙ্কু ঘুরে বারান্দায় গিয়ে গরাত লাগানো জানলা দিয়ে ঘরে উঁকি মারল। একই হরিহরবাবু চেয়ারে বসে টেবিলে মাথা এলিয়ে পড়ে আছেন, হাত দুটো সামনে ছড়ানো,
পরনে জাদুকরের পুরো পোশাক। বঙ্কু ডাকলো, স্যার, স্যার, ও স্যার। কোনো সাড়া নেই। স্যার অজ্ঞান হয়ে গেছেন। বঙ্কু উদ্ভ্রান্তের মতো দৌড়ে এলো। ডাক্তার, 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 একজন 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 ডাক্তার চাই। হ্যাঁ ডাক্তার, হ্যাঁ ডাক্তার আছেন? হ্যাঁ, এই পাশের বাড়িটাই চেম্বার, এখনই পাওয়া যাবে। ডক্টর বোস খুব নাম করা। বলাই তুই ছুটে যা, ডাক্তারবাবুকে এক্ষুনি ডেকে আন, আর্জেন্ট। আমি দরজা ভাঙছি, প্লিজ আপনারা আমায় একটু হেল্প করুন না। বঙ্কুর আবেদনে সাড়া দিয়ে কয়েকজন তৎক্ষণাৎ দরজায় কাঁধ লাগিয়ে ঠেলতে শুরু করলো। পলকা দরজা খিলটা কয়েকবার ধাক্কা খেয়ে মরমর করে ভেঙে গেল। সবাই ভিতরে ঢুকে হরিহরবাবুকে ঘিরে দাঁড়ালো। সত্যি তিনি অজ্ঞান হয়ে পড়েছেন। একজন এক গ্লাস জল এনে তার মাথায় ছিটোতে শুরু করলো। অল্পক্ষণ পরেই বলাইয়ের পিছন পিছন হন্তদন্ত হয়ে ডক্টর বোস ঘরে ঢুকলেন। তিনি হরিহরবাবুর হাতের নাড়ি ধরে পরীক্ষা করলেন, তারপর হতাশভাবে মাথা নাড়লেন। সরি, টু লেট। আর কিছু করবার নেই, হার্ট ফেল করেছে। স্যার, স্যার, স্যার। হাউ হাউ করে কেঁদে উঠল বঙ্কু। ডক্টর বোস মনোযোগ দিয়ে হরিহরবাবুর দেহের নানা জায়গা পরীক্ষা করতে করতে বললেন, আচ্ছা, কতক্ষণ আগে উনি ঘরে ঢুকেছেন? আপনারা আগে খেয়াল করেননি কেন? এই তো মাত্র 5 মিনিট আগে শো শেষ করে এসে ঢুকেছেন। বলাই বলল। হ্যাঁ, কি বললেন? ডক্টর বোসের চক্ষু বিস্ফারিত হয়ে ওঠে। মাত্র 5 মিনিট আগে? ইম্পসিবল। এতদিন ধরে আমি যদি কিছুমাত্র ডাক্তারি বিদ্যা শিখে থাকি, তাহলে বলতে বাধ্য হচ্ছি যে এই ভদ্রলোক অন্তত 2-3 ঘন্টা আগে মারা গেছেন। একটা হিঁচকি তুলে বঙ্কুর কান্না থেমে গেল। নিমেষে গোটা ঘরে নেমে এলো অথই নীরবতা। সবাই একেবারে থ। বলছেন কি ডাক্তার? জলজ্যান্ত যে লোকটা দুর্দান্ত সব ম্যাজিক দেখিয়ে এলো, এই 10 মিনিটও হয়নি, সে তাহলে কি? গা ছমছম করে ওঠে ভাবতেই। আচমকা ভিড় ঠাসা ঘরে বিস্ফোরণ ঘটল। হো হো করে হাসতে হাসতে একেবারে সোজা হয়ে উঠে বসলেন। হ্যাঁ, স্বয়ং হরিহরবাবু। ছিটকে গেল সকলে। বঙ্কু, ডক্টর বোসের টেলিস্কোপ ঠং করে মাটিতে। ডাক্তার বাবু, হাসতে হাসতেই টেলিস্কোপটা কুড়িয়ে নিয়ে ডাক্তারের হাতে তুলে দিলেন হরিহরবাবু। তারপর আর মোড়া ভেঙে সোজা হয়ে দাঁড়ালেন। আপনাদের বিলিতি মেডিকেল সায়েন্স এখনো শিশু, বুঝলেন? প্রাচীন যোগ প্রায়ণের কথা শুনেছেন? অরিজিনাল ভারতীয় জিনিস, কোনো ভুজুং ভাজুং নয়। আদিকালে আমাদের দেশের মুনি ঋষিরা এই যোগাভ্যাসের সাহায্যে প্রয়োজন মতো কয়েক মিনিট কি কয়েক ঘন্টা কি তা তো কোন ছাড়, বছরের পর বছর নিষ্পন্দ হয়ে পড়ে থাকতেন পাহাড় পর্বতের গুহায়। তবে হ্যাঁ, একটু থেমে দরজার ফাঁক দিয়ে পাকরাশির হাওয়া মুখটা দেখে নিলেন হরিহরবাবু। তার জন্য রীতিমতো সাধনা করতে হয়, ভেষজ দ্রব্যের সুলুক সন্ধান জানতে হয়, অন্যের চামচিগিরি করে নয়, জাবানি জাদুকরকে তেল মেরে হয় না।
ইতিমধ্যেই ফটোগ্রাফারদের ফ্ল্যাশ ঝলসাতে শুরু করেছে। একজন রিপোর্টার নোট লিখতে লিখতে বলল, স্যার, আপনার লাস্ট আইটেম মানে ওই বাক্সবন্দি খেলাটার একদম না। তাকে থামিয়ে দিয়ে মুচকি হাসলেন হরিহরবাবু। ওটা ম্যাজিশিয়ান সিক্রেট, অন্যদের জানার নয়। আরে মশাই, ওই খেলাটাই তো একটু অন্য ফর্মে আমাদের নমস্য গ্রেট পিসি সরকারও দেখিয়েছেন। উনি বলতেন এটা হয় গণসম্মোহন করে, ধরে নিন তাই। আমার আসল খেলা হলো এইটে। ইয়েস, দিস ইজ মাই লাস্ট অ্যান্ড বেস্ট ম্যাজিক, শেষ খেলা। তুমুল হাততালি আর সহর্ষ অভিনন্দনে ঘরটা ফেটে পড়ল। এতক্ষণ শুনছিলেন লেখক অজয় রায়ের লেখা শেষ খেলা। আবার আমরা ফিরব সামনের রবিবার ঠিক দুপুর 2টায়। আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে। অবশ্যই আপনার অমূল্য কমেন্ট ও একটি অমূল্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের মূল্যবান একটি কমেন্ট ও একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাদের সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে আরো ভালো করার জন্য। ধন্যবাদ।